বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ ও নিরাপদ আছো। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের আজকের যে অনলাইন ক্লাস আছে সে অনলাইন ক্লাসের আলোচনা শুরু করি। শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় তড়িৎ রসায়ন, পার্ট 5, লেকচার 15। আলোচ্য টপিক রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য টপিক সমূহ খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি যদি তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে শেষ করো তাহলে তোমরা রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে ধারণা আছে এটি সম্পর্কে তোমরা আয়ত্ত লাভ করতে পারবে। তাহলে চলো আজকে আমরা আমাদের এই আলোচনা শুরু করে দেই। তবে তার পূর্বে আমি কিছু বিষয় বলতে চাই যে আমরা এই তড়িৎ রসায়নের মোট 5টি আজকেরটি নিয়ে আমরা অংশ আলোচনা করব। তার পূর্বে আমরা 4টে পার্ট আলোচনা করেছি, পার্ট 1, 2, 3 and 4। তো এই 4টি অংশে আমরা চেষ্টা করেছি তড়িৎ রসায়নের যে বেসিক বা মৌলিক যে বিষয়সমূহ আছে সেই সমস্ত বিষয়সমূহকে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য, এবং তারই ধারাবাহিকভাবে আজকে আমরা এই রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই টপিকটির আজকের এই আলোচ্য টপিকের মাধ্যমে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারের যে বেসিক বিষয়গুলো জানতে হবে সেগুলোর সমাপ্তি করব। তার পরবর্তীতে আমরা আমাদের যে নতুন যে কন্টেন্ট সমূহ থাকবে বা লেকচার সমূহ থাকবে সেখানে আমরা ফ্যারাডের সূত্রের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করে যাব। তাহলে আজকে কিন্তু বেসিক যে বিষয়সমূহ আছে এগুলো সম্পর্কের আলোচনা আজকে শেষ বিষয়। তাহলে আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে এবং এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। তাহলে চলো আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। আমরা আগে জেনে এসেছি যে কুলম্ব, যেটি হচ্ছে আধানের একক, সমান এম্পিয়ার ইন্টু সেকেন্ড। তাহলে এটার মিনিংটা কি? 1 কুলম্ব ইকুয়াল টু 1 এম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, অর্থাৎ এম্পিয়ার সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারবো যে 1 কুলম্ব তড়িৎ চার্জ অর্থাৎ 1 সেকেন্ড সময়ের জন্য 1 এম্পিয়ার কারেন্ট চালনা করলে সিলভার নাইট্রেটের দ্রবণ থেকে ক্যাথোডে জমা হয় 0.00118 গ্রাম সিলভার। অর্থাৎ তুমি যদি একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, সেটা যদি হয় সিলভার নাইট্রেট দ্রবণ, সেখানে যদি 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করো তাহলে এই পরিমাণ সিলভার আয়ন কি হবে? ক্যাথোডে জমা হবে। এখন হোয়াট ইজ 1 কুলম্ব তড়িৎ চার্জ? ঠিক আছে, এটি 1 কুলম্ব তড়িৎ চার্জ বলতে আসলে কি বোঝানো হয়? অর্থাৎ 1 সেকেন্ড সময়ের জন্য যদি আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করি তখন ক্যাথোডে যে সিলভার নাইট্রেটটা জমা হবে সেই জমাকৃত সিলভার নাইট্রেটটা সে বা এই পরিমাণ সিলভার নাইট্রেট সিলভার ক্যাথোডে জমা হওয়ার জন্য যে পরিমাণ আধানের প্রয়োজন হবে সেটাই হচ্ছে তোমার 1 কুলম্ব। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে 0.00118 ভাগ 107.88 মোল পরমাণু সিলভার। অর্থাৎ আমরা জানি সিলভারের পারমাণবিক হচ্ছে 108 ইকুইভ্যালেন্ট, এটা বলা যায়। তাহলে এই পরিমাণ আমরা কি পাচ্ছি? সিলভার আমরা মোল হিসাবে পাবো। তাহলে এত মোল যদি পাওয়া যায় তোমার, এত মোল পাওয়া যাচ্ছে তোমার 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রদান করে, তাহলে 1 মোল সিলভার আয়ন পাওয়া যাবে কি পরিমাণে তড়িৎ চার্জ প্রদান করে, সেটা আমরা এখন বের করে ফেলতে পারবো। সেটা আমরা আমাদের পরবর্তী যে স্লাইড আছে সেই স্লাইডে সেটা আমরা দেখে নিব। অর্থাৎ কুলম্বের সাথে আমরা দেখব যে রাসায়নিক তুল্যাঙ্কের কিছু সম্পর্ক আছে, অর্থাৎ এগুলো ইনডিরেক্ট কিছু সম্পর্ক, সেগুলো আমরা জেনে নিব। তাহলে আমরা আমাদের পূর্ববর্তী স্লাইডে আমরা যে বিষয়টা আলোচনা করেছি তাহলে এটি হচ্ছে সিলভারের ক্ষেত্রে তার মূল, অর্থাৎ এত মূল পরমাণু সিলভার ক্যাথোডে জমা হয় যখন আমি 1 কুলম্ব তড়িৎ চার্জ কি করি? প্রবাহ করি। ঠিক আছে, তাহলে 1 মোল, টোটাল 1 মোল সিলভার যদি আমি পেতে চাই তাহলে কি পরিমাণে আমার তড়িৎ চার্জ প্রদান করতে হবে? যদি আমি এতটুকু দেই, এতটুকু 1 কুলম্ব যদি দেই তাহলে এতটুকু জমা হচ্ছে, তাহলে এখন আমি পুরো 1 মোল চাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে সিলভার আয়নের সেক্ষেত্রে
কি পরিমাণ তড়িৎ চার্জ দিতে হবে, তাহলে এটা উল্টে যাবে, 160টা উপরে যাবে আর এটা নিচে আসবে। তাহলে এখানে যদি আমরা ভাগ দেই তাহলে দেখবো যে এখন 96494 কুলম্ব তড়িৎ চার্জ, এটা কি ইকুইভ্যালেন্ট 96500 কুলম্ব তড়িৎ চার্জ বলা যায়। অর্থাৎ এটি আবার আমরা জানি 96500 কুলম্ব তড়িৎ চার্জ ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ফ্যারাডে তড়িৎ চার্জ। এখন আমরা দেখবো একটা রাসায়নিক সমীকরণের মাধ্যমে সিলভার নাইট্রেট তার জলীয় অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণে সে সিলভার আয়ন দিচ্ছে এবং নাইট্রেট আয়ন দিচ্ছে। ক্যাথোডে এই সিলভার আয়ন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণুতে পরিণত হবে। এখন এখানে যদি এটা যদি 1 মোল থাকে, আমি আবার বলছি 1 মোল যদি থাকে তাহলে এখানে 1 মোল সিলভার আয়ন উৎপন্ন হবে এবং 1 মোল সিলভার আয়ন উৎপন্ন করার জন্য তাকে 96500 কুলম্ব অথবা 1 ফ্যারাডে তড়িৎ চার্জ গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের পরবর্তী যে কন্টেন্ট আছে সেখানে চলে যাই। এবার আমরা দেখব যে সুতরাং 1 মোল ইলেকট্রন প্রবাহ দ্বারা, যেহেতু 1 মোল পরমাণু সিলভার ক্যাথোডে সঞ্চিত হয়, তাই 1 মোল ইলেকট্রন প্রবাহকে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে হলে এই 1 মোল ইলেকট্রনের প্রবাহ কি করবে, 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে ক্যাথোডে সঞ্চিত 1 মোল পরমাণু ইকুইভ্যালেন্ট 1 মোল ইলেকট্রন প্রবাহ ইকুইভ্যালেন্ট 1 ফ্যারাডে তড়িৎ চার্জ ইকুইভ্যালেন্ট 96500 কুলম্ব। এই রাশিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ক্যাথোডে সঞ্চিত 1 মোল পরমাণু, ঠিক আছে, 1 মোল পরমাণু ইকুইভ্যালেন্ট 1 মোল ইলেকট্রনের প্রবাহ, যেটা আমরা আমাদের যে পূর্ববর্তী যে স্লাইডটি ছিল সেখানে আমরা বলে এসেছি, ইকুইভ্যালেন্ট 1 ফ্যারাডে তড়িৎ চার্জ ইকুইভ্যালেন্ট। আবার তুমি বলতে পারো যে 1 ফ্যারাডে তড়িৎ চার্জ ইকুইভ্যালেন্ট 96500 কুলম্ব, নো প্রবলেম। তাহলে তুমি বলতে পারো 96500 কুলম্ব ইকুইভ্যালেন্ট ক্যাথোডে সঞ্চিত 1 মোল পরমাণু বা ইকুইভ্যালেন্ট 1 মোল ইলেকট্রন প্রবাহ। অর্থাৎ এই যে এখানে যে রাশিমালাটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দ্বারা আমরা এখন কিছু সম্পর্ক বুঝার চেষ্টা করব। যেমন 96500 কুলম্ব তড়িৎ চার্জ দ্বারা ক্যাথোডে সঞ্চিত সিলভার ইকুয়াল টু 1 মোল পরমাণু ইকুয়াল টু 107.88 গ্রাম। যেহেতু আমরা জানি 1 মোল পরমাণু সিলভার হচ্ছে 107.88 গ্রাম, কারণ সিলভারের পারমাণবিক ভর হচ্ছে এত। যেহেতু আমরা একটি মৌলিক সিলভার মৌল নিয়ে আলোচনা করছি, সেই ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে কি থাকবে, পরমাণু থাকবে, আর যদি যৌগ হতো সেই ক্ষেত্রে থাকতো হচ্ছে অণু। তাহলে সিলভার থাকছে 107.88 গ্রাম। তাহলে এখন দেখো 96500 কুলম্ব তড়িৎ চার্জ দিয়ে আমি পাচ্ছি 1 মোল পরমাণু, এখান থেকে আমি নিয়ে বললাম যে 107.88 গ্রাম। তাহলে আমি যদি এখন 1 কুলম্ব তড়িৎ চার্জ যদি প্রবাহ করি তাহলে দেখা যাবে যে এই 107.88 গ্রামকে আমি 96500 দ্বারা যদি ভাগ দিই তাহলে আবার আমি 0.00111118 গ্রাম পার কুলম্ব আমি কি পাচ্ছি, সিলভার পরমাণু পাচ্ছি। আর এরই নামই হচ্ছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমাদের আজকের যে আলোচ্য টপিক ছিল রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখন আমরা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা পেয়ে গেলাম। যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কি, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণ আধান সঞ্চিত হয় সেই পরিমাণ আধানকে বলা হয় উক্ত মৌলের ক্ষেত্রে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে 1 কুলম্ব, আমি আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে যত গ্রাম মৌল তড়িৎ দ্বারা সঞ্চিত হয় তাকে ওই মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি সেটি তোমরা ধারণা লাভ করেছো। আমি আবারও বলছি, যদি আমরা কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে 1 কুলম্ব তড়িৎ চার্জ আমি প্রবাহিত যদি করি, তখন তড়িৎদ্বারের অর্থাৎ ক্যাথোডে যে পরিমাণ আধান জমা হবে উক্ত পরিমাণ আধানকে বা উক্ত পরিমাণ মৌলের পরমাণুকে বলা হবে তার ক্ষেত্রে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, একে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড স্মল জেড দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে গ্রাম পার কুলম্ব। অর্থাৎ প্রতি কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে যত পরিমাণ আধান বা আয়ন জমা হচ্ছে তাকে বলা হবে উক্ত মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে 1 ফ্যারাডে বা 96500 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে বিমুক্ত 1.008 গ্রাম হাইড্রোজেন। এখন 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে বিমুক্ত হবে, দেখো 96500 1 ফ্যারাডে, আবার জানি আমরা 96500, তো 96500 যদি তড়িৎ চার্জ প্রবাহিত করি তাহলে 1.008 গ্রাম হাইড্রোজেন মুক্ত হচ্ছে। তাহলে 1 কুলম্ব যদি প্রবাহিত করি তাহলে এটাকে 96500 দ্বারা ভাগ, সেটা এখানে দেখানো হচ্ছে এবং সেখানে আমরা পাচ্ছি 0.0001004 গ্রাম হাইড্রোজেন আমরা পাচ্ছি। যেহেতু এখন 1 কুলম্ব হচ্ছে তাহলে এই
1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করার কারণে ক্যাথোডে এত গ্রাম হাইড্রোজেন জমা আছে, তাহলে তুমি খুব সহজে বলতে পারবে যে হাইড্রোজেন পরমাণুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 0.0000140 গ্রাম। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তুমি এখন খুব সহজেই বলে ফেলতে পারবে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কি। অর্থাৎ 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণ উক্ত মৌল সঞ্চিত হয় তাকে বলা হবে উক্ত মৌলের ক্ষেত্রে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অনুরূপভাবে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে কপার সালফেটের ক্ষেত্রে তার দ্রবণ থেকে, দেখো আমরা জানি কপারের রাসায়নিক পারমাণবিক ভর কত 63.5, তাহলে দেখো অনুরূপভাবে 1 কুলম্ব তড়িৎ আমি কপারের ক্ষেত্রে প্রবাহিত করি, তাহলে 9500 কুলম্ব ইন্টু 2। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই 2টা এটা কোন জায়গা থেকে আসলো। দেখো কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সে কি করবে, তোমার 2 ফ্যারাডে ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, তো আমরা জানি 1 ফ্যারাডের সমান হচ্ছে 9500, তাহলে 2 ফ্যারাডের সমান কত হবে 2 × 9500। ঠিক আছে, তার মানে সে 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু আমরা দিচ্ছি এখানে কিন্তু 1 কুলম্ব তড়িৎ দিচ্ছি, তাহলে এটা স্বাভাবিকভাবে এখানে 2 দ্বারা ভাগ হয়ে যাবে। অর্থাৎ তার যে জারণ সংখ্যাটা আছে বা আদান প্রদানে কিন্তু যে ইলেকট্রন সংখ্যাটা আছে সেটা দ্বারা কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম 0.00329 গ্রাম কপার ক্যাথোডে সঞ্চিত বা বিমুক্ত হয়। তাহলে আমরা খুব সহজে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা পেয়ে গেছি 0.0000104 গ্রাম এবং সিলভার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.0011118 গ্রাম এবং সর্বশেষ যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 0.000329 গ্রাম পার কুলম্ব। এটা হচ্ছে হাইড্রোজেন, সিলভার এবং কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমূহ। তাহলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বিষয়টি কি এটি সম্পর্কে তোমরা একটি ধারণা লাভ করতে পেরেছো। তাহলে চলো এবার আমরা আমাদের অন্য যে টপিক সমূহ আছে সেইগুলো সম্পর্কে ধারণা লাভ করি। এবার আমরা দেখব তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে বিষয়টা আছে এটিকে আমরা একটা সংজ্ঞানের মাধ্যমে আনার চেষ্টা করব যে 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয় মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ 1 কুলম্ব তড়িৎ চার্জ ইকুইভ্যালেন্ট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z ইকুইভ্যালেন্ট মৌলের গ্রাম পরমাণু ভর। ঠিক আছে, অর্থাৎ তুমি এটা কিভাবে বের করবে, যে কোনো যৌগের ক্ষেত্রে তোমাকে তো গাণিতিক সমস্যার সমাধান করতে হবে এবং এমসিকিউ থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন তোমাদের সৃজনশীল সেগুলো থাকতে পারে। এখন তোমার বেসিকটা যদি পরিষ্কার না থাকে তাহলে তুমি কিন্তু খুব জটিলতার মধ্যে পড়ে যাবে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা তুমি Z দ্বারা প্রকাশ করছো, তাহলে এক্ষেত্রে তুমি দেখবে যে মৌলের গ্রাম পরমাণু ভর ভাগ 9500 ইন্টু মৌলের যোজনী, অর্থাৎ তার যোজনী কত 1 or 2। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যোজনী হচ্ছে 1, কপারের ক্ষেত্রে তার যোজনী হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ওই যে কপার সালফেটের ক্ষেত্রে আমরা কি বলেছি 2 দ্বারা কিন্তু ভাগ করতেছি। এটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি, তবে সর্বশেষ আমরা এই যোজনীটা মনে রাখাটা আমাদের জন্য সহজ। তাহলে এখন দেখো যেমন 1 কুলম্ব তড়িৎ চার্জ ইকুইভ্যালেন্ট 1.008 গ্রাম হাইড্রোজেন 9500 ইন্টু 1, কারণ আমরা জানি হাইড্রোজেন যোজনী 1। অনুরূপভাবে কপারের ক্ষেত্রে 2 এখানে আছে, কারণ আমরা জানি কপারের যোজনী হচ্ছে 2। ঠিক আছে, 63.5 হচ্ছে কপারের মৌলের গ্রাম পরমাণু ভর এবং 9500 হচ্ছে 1 ফ্যারাড। তো এইভাবে আমরা এই সমস্ত মৌলগুলির ক্ষেত্রে তাদের যে সংশ্লিষ্ট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আছে সেটি আমরা জেনে নিলাম। এটা একটি সহজ একটি পদ্ধতি কিভাবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z হিসাব করা যায়। এইটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে মৌলের গ্রাম পরমাণু ভরকে আমরা যদি 9500 দ্বারা ভাগ করি এবং পাশাপাশি মৌলের যোজনী দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে উক্ত পরমাণুর ক্ষেত্রে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবার আমরা আলোচনা করব রাসায়নিক তুল্যাঙ্ক বিষয়টি কি। 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয় মৌলের রাসায়নিক ভর। যদি আমি 1 ফ্যারাডে, শিক্ষার্থী বন্ধু তোমরা একটি বিষয় অবশ্যই মনে রাখবে যে যখন আমি 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করছি, 1 কুলম্ব আমি আবার বলছি 1 কুলম্ব প্রবাহিত করলে সেটা হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর যদি আমি 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করি তখন সেটা হয়ে যাবে মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক বা মৌলের রাসায়নিক বল। আমরা জানি আবার 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম্ব, অর্থাৎ বিষয়গুলো কিন্তু একটির সাথে একটি খুবই সম্পর্কযুক্ত। অর্থাৎ তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে যে ধারণা রাখতে সেটা খুবই পরিষ্কার একটি ধারণা রাখতে হবে। অর্থাৎ 1 ফ্যারাড তড়িৎ চার্জ ইকুয়াল টু রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয় স্মল ই, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মৌলের গ্রাম পরমাণু ভাগ মৌলের যোজনী। অর্থাৎ যেমন 1 ফ্যারাডের তড়িৎ চার্জ ইকুয়াল টু 1.008 গ্রাম হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট 63.5 ভাগ 2 তার যোজনী ইকুয়াল টু কপার। আমরা এখানে একটা উদাহরণ পরবর্তী স্লাইডে আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে উদাহরণটা দেখে নিই।
যেমন জিঙ্ক সালফেটের দ্রবণে 1 ফ্যারাডে এবং 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে এর মধ্যে কত গ্রাম জিঙ্ক দ্রবীভূত হবে? খুবই ট্রিকি একটি প্রশ্ন, এটা পরীক্ষার সময় প্রায় থাকে। জিঙ্ক সালফেট দ্রবণে যদি আমি 1 ফ্যারাডে এবং 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে এর মধ্যে কত গ্রাম করে জিঙ্ক দ্রবীভূত হবে? আমরা জানি 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে গ্রাম পরমাণু বা যোজনী মোল এনার্জি দ্রবীভূত হবে। আর আমরা জানি যে জিঙ্কের যোজনী কত 2। ঠিক আছে, তাহলে 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে এনার্জি দ্রবীভূত হবে 65.4 ভাগ 2 গ্রাম জিঙ্ক। কারণ আমরা জানি জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.4 গ্রাম। ঠিক আছে, যখন 1 ফ্যারাড হবে তখন কিন্তু শুধুমাত্র গ্রাম পরমাণুকে তার যোজনীটা দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব যে সেটা হচ্ছে তার কি অ্যানোডে সঞ্চিত যত গ্রাম সঞ্চিত হচ্ছে আর কি, সেটাকে আবার বলা যাবে যে তার রাসায়নিক তুল্যাঙ্ক। এরপর আবার 1 কুলম্ব তড়িৎ চার্জ যদি আমি প্রবাহিত করি তাহলে গ্রাম পরমাণু CN হচ্ছে 500 ইন্টু যোজনী গ্রাম মৌল অ্যানোডে দ্রবীভূত হবে। অর্থাৎ 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করে অ্যানোডে দ্রবীভূত হয়। আমরা জানি জিঙ্কের ক্ষেত্রে 65.4 তার হচ্ছে পারমাণবিক ভর, CN হচ্ছে 500 ইন্টু 2 হচ্ছে কপারের যোজনী, তাহলে ইকুয়াল টু 3.338 ইন্টু 10 ইনভার্স 4 গ্রাম পার কুলম্ব জিঙ্ক এখানে কি হচ্ছে জমা হচ্ছে। এবার আরেকটি গাণিতিক সমস্যা আছে, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, যে যার পারমাণবিক ভর হচ্ছে 63.5। এখানে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জানা হয়েছে। আমি আবার বলছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো তোমরা জানো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = মৌলের গ্রাম পরমাণু ভর, CN হচ্ছে 500 ইন্টু মৌলের যোজনী। তো তোমরা জানো যে কপারের যোজনী হচ্ছে 2, 63.5 হচ্ছে তার পরমাণু ভর এবং CN হচ্ছে 500 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি আসবে সেটি হচ্ছে কপারের ক্ষেত্রে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে যে পার্থক্য, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ক্ষেত্রে 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে বা অ্যানোডে যা সঞ্চিত হয় সেটা হচ্ছে উক্ত মৌলের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে Z দ্বারা প্রকাশ করা হয়। আর রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণে সঞ্চিত হয় বা অ্যানোডে যে পরিমাণে দ্রবীভূত হয় সেটা হচ্ছে সংশ্লিষ্ট মৌলের ক্ষেত্রে তার রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ আমি যদি এখন আরেকটি প্রশ্ন যদি দেখি যে 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করতে কতটুকু তড়িৎ চার্জ প্রবাহিত করা প্রয়োজন? তোমরা প্রশ্নটি আবারও গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করতে কতটুকু তড়িৎ চার্জ প্রবাহিত করা প্রয়োজন? দেখে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটি দ্রবীভূত হয়ে অ্যালুমিনিয়াম 3+ এবং 3Cl- অর্থাৎ 3টা ক্লোরাইড আয়ন এবং একটি অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করছে। আর এখানে দেখছি যে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 5, আর এখানে প্রতিটি ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, অর্থাৎ 3 মোল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এখানে 1 মোল অ্যালুমিনিয়াম উৎপন্ন হচ্ছে। এখন এই 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন 3 মোল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। তাহলে 1 মোলের জন্য এখানে 3 মোল ইলেকট্রন আছে, অর্থাৎ 3F। আবার আমরা জানি 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 1 ফ্যারাডে ইলেকট্রন, তাহলে 3 মোল ইলেকট্রন প্রবাহ মানে হচ্ছে 3 ফ্যারাডে ইলেকট্রন, অর্থাৎ 3F তড়িৎ চার্জ প্রবাহিত করতে হবে। অর্থাৎ 3 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলেই আমরা কি পাবো? 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে অনলাইন ক্লাস আজকের তার একটি গুরুত্বপূর্ণ সেশন এখন আমরা আলোচনা করব। আশা করছি তোমরা অনেকে বুঝে গেছো সেই গুরুত্বপূর্ণ সেশনটি কি। হ্যাঁ, সেই গুরুত্বপূর্ণ সেশনটি হচ্ছে তোমাদেরই সেশন, যেটি কুইজ নামে পরিচিত। তাহলে চলো আমরা আজকের যে কুইজ সমূহ আছে সেগুলো জেনে নিই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? কুলম্ব কাকে বলে? রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এই 3টি প্রশ্ন তোমাদের জন্য কুইজ হিসাবে রইল। আশা করছি তোমরা কুইক ভাবেই এই কুইজের উত্তর প্রদান করতে পারবে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আমার আজকের লেকচারের প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমরা ধৈর্য এবং আন্তরিকতার সহিত যে ভিডিওটি দেখেছো সেই জন্য তোমাদের প্রতি আমি ধন্যবাদ ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকো। কেমিস্ট্রি সংক্রান্ত তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করবে। আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর প্রদান করার জন্য। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের নিরাপদ যে স্বাস্থ্যবিধির যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো তোমরা অবশ্যই মেনে চলবে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পবিত্র ঈদুল আজহা খুবই নিকটে, সেজন্য তোমাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা সবাই
স্বাস্থ্যবিধি মেনে ঈদের উৎসব পালন করবে এবং তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।